তানবীর কি নামাজ পড়ে? ফজরে না হয় উঠতে পারে না, বাকি ওয়াক্ত কি পড়ে? আবির নিরুদ্বেগ কণ্ঠে বলল, আমি সব সময় নামাজের কথা বলি, কিন্তু বাহিরে ঠিকমতো নামাজ পড়ে কি না জানি না। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বলল, তুমি একটু বুঝিয়ে বলো। মোজাম্মেল খানের ভারী কণ্ঠে বলা কথাতে আবির কপাল কুঁচকালো। মোজাম্মেল খানের মস্তিষ্ক যখন যা আসে তাই। এতক্ষণে মেঘের ব্যাপারে ভাবছিল, এখন সে ভাবনা এসে তানবীরের, তাও আবার তানবীরের নামাজ নিয়ে দুশ্চিন্তা করছে। আবির মনে মনে আওড়ালো, তানবীরকে নামাজ নিয়মিত করার ওষুধ আমার জানা আছে, খুব শীঘ্রই ওষুধ দিতে হবে। মোজাম্মেল খানের দিকে তাকিয়ে মৃদু হেসে আবির বলল, আপনি চিন্তা করবেন না, ফজর থেকে তানবীর আমাদের সাথে নামাজে যাবে, দেখো যদি উঠাতে পারো। আবির মুচকি হেসে বলল, প্রয়োজনে সারা রাত না ঘুমিয়ে ফজরের নামাজ পড়ে একেবারে ঘুমাবে। মোজাম্মেল খান আবিরের কথা শুনে ক্ষীণ হাসলেন। নামাজ শেষে অফিসে কিছু কিছু বিষয় নিয়ে কথা বলতে বলতে বাসায় আসছে দুজন। ততক্ষণে মেঘরা সবাই নামাজ শেষ করে নিচে চলে আসছে। তানবীরও বাসায় ফিরেছে। 4 ভাই বোন মিলে সিরিয়াস কোনো আলোচনা ব্যস্ত, তবে সে আলোচনার কেন্দ্রবিন্দু হলো খাবার। আবির আর মোজাম্মেল খান একসঙ্গে বাসায় ঢুকে দেখে তানবীর ভুরু কুচকালো। সচরাচর সবাই একসঙ্গে নামাজে গেল, আলী আহমেদ খান আর মোজাম্মেল খান সামনে গল্প করতে করতে চলে যান। পিছনে আবির, তানবীর আর ইকবাল খান টুকটাকি কথা বলে। তানবীর না থাকলেও আবির আর ইকবাল খান একসঙ্গে যান। তবে প্রথমবারে বাসায় কেউ না থাকলেও আবির আর তানবীরের আব্বু একসঙ্গে বাসায় আসছে। তবু এমন একটা দিন, আবিরা আসতে মেয়ে ঘাড় ঘুরিয়ে আবিরকে দেখে নিল। আবিরের মাথায় টুপি, সাবলীন ভঙ্গিতে আব্বুর সাথে কথা বলছে। তা দেখে মেঘের হৃদয়ে ধুকপুকানি তীব্র হতে শুরু করেছে। মালিয়া খান খেতে ডাকছে, তাই আলী আহমেদ খান আর ইকবাল খান ব্যতীত বাকি সবাই গিয়ে খেতে বসেছে। রাকিবের নাম্বার থেকে তানবীরের ফোন বারবার কল আসতেছে। তানবীর রিসিভ করে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ রাকিব ভাইয়া বলো। আবির কোথায় রে? আছে পাশে, খেতে বসেছে। আবির বিকালে কাউকে না বলেই হুট করে অফিস থেকে চলে গেছে, তারপর থেকে কল ধরছে না। কি হয়েছে? সব কিছু ঠিক আছে? হ্যাঁ একদম। ভাইয়া ফোন রুমে, মাত্র নামাজ থেকে এসে খেতে বসেছে। তাহলে অফিস থেকে হুট করে চলে গেছিল কেন? খাওয়া দাওয়া শেষ করি, তারপর তোমার সাথে দেখা করে বলবো। আচ্ছা ঠিক আছে। সবাই সবার মতো খাচ্ছে, কারো মুখে প্রয়োজনের বাইরে কোনো কথা নেই। তানবীর একটু পর পর আবির ইশারায় এটা সেটা বুঝাচ্ছে, আবার প্রশ্ন করছে, তবে মোজাম্মেল খান তাকালেই চুপ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আবির আর তানবীর বেরিয়েছে, যদিও আবির যেতে চাচ্ছিল না, কিন্তু তানবীর এক প্রকার জোর করে নিয়ে গেছে। রাকিব আর রাসেল অফিস থেকে বেরিয়ে প্রতি সপ্তাহ সেই সুপরিচিত আড্ডাখানায় আবিরদের জন্য অপেক্ষা করছে। আবির এসে চুপচাপ বসে পড়েছে। মালিয়া খান জোর করে একটু বেশি খাইয়েছে, তাই এত নড়াচড়া করতে ভালো লাগছে না। এমনকি আবির বাইক নিয়ে আসেনি, তানবীরের বাইকে এসেছে। রাকিব আবিরকে দেখে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, কিরে কী হয়েছে তোর? অফিস থেকে কোথায় চলে গেছিলি? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আজও ওকে আবার দেখতে আসার কথা ছিল। রাকিব চেঁচিয়ে উঠল, কি? তারপর? এর মধ্যেই তানবীর বাইকে পার্ক করে চলে আসছে। এসে রাকিবের সামনে রাখা একটা চেয়ারের উপর নিজের ডান পা তুলে ডান হাতের 3 আঙ্গুল ভাঁজ করে বাকি 2 আঙ্গুল রাকিবের কপালে কিছুটা উপরে মাথা ধরে রাগান্বিত কণ্ঠে চিৎকার করল, হারামির বাচ্চা, বিয়ে করার খুব শখ তোর, তাও আমার স্পারকে। বিয়ে তো বহু দূর, তুই আমার মেঘকে কল্পনা তো দেখতে পারবি না। তানবীরের গতিবিধি দেখে রাকিব থ হয়ে গেছে। চা বিক্রেতা মামা আঁতকে উঠেছেন। আশেপাশে কয়েকজন বিস্ময় সমেত তাকিয়ে আছে। আবির চেয়ারে হেলান দিয়ে বসে মিটিমিটি হাসছে। রাকিব ঢোক গিলে কিছু বলতে যাবে, তার আগে তানবীর বাঁশখাই কণ্ঠে আবার বলে উঠল, ডোন্ট সে এনিথিং, আই ডোন্ট ওয়েন্ট টু হেয়ার এনিথিং ফ্রম ইয়োর মাউথ। যদি তোর
মুখ থেকে একটা শব্দ বের হয়, তবে তোর বাপ এখানে এসে শুধু তোর লাশটা পাবে। রাকিব নিষ্পলক দৃষ্টিতে তানবীরের ক্রোধিত চেহারার পানে চেয়ে আছে। তানবীরের চোখে মুখে হাসি উপচে পড়ছে, তবু নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। রাসেল অবাক চোখে সে সব দেখছে। আকস্মাৎ রাকিব হাসতে শুরু করলো। তানবীর তখন রাগী লুক করে চেয়ে আছে। আবির গুরুভাব কণ্ঠে বলল, তোর নাটক দেখানোর জন্য জোর করে আমায় নিয়ে আসছিস, তাই না? রাকিব হাসতে হাসতে বলল, চিন্তা করিস না, সেরা অভিনেতার পুরস্কার এবার তুইই পাবি। ওদের হাসি দেখে তানবীর নিজের হাসি আটকে রাখতে পারল না। হাসতে হাসতে রাকিবের মাথা থেকে হাত সরিয়ে চেয়ার থেকে পা নামিয়ে টিস্যু দিয়ে চেয়ারটা মুছে বসল। শুকনো গলায় ঢোক গিলে আহত স্বরে বলল, ইস, থামালে কেন আমাকে? রাকিব তখন হেসে যাচ্ছে। হাসি কিছুটা কমিয়ে বলল, পেছনে তাকিয়ে দেখ, মানুষ যেভাবে তোকে দেখছে মনে হচ্ছে পুলিশ আসতে বেশি দেরি নেই। তানবীর আকস্মাৎ পিছনে ফিরে তাকালো। প্রায় 15-20 জন লোক দাঁড়ানো, দৃষ্টিতে আতঙ্ক। তানবীর থতমত খেয়ে বলল, এই ভাই, আমি কিছু করি নাই। লোকজন এখনও নিশ্চুপ দাঁড়িয়ে আছে। তানবীর ভুরু কুঁচকে উষ্ণ স্বরে বলল, বিশ্বাস করুন, আমি কিছু করিনি। দেখুন, আমার হাতে কিচ্ছু নাই। আবির রাকিব হাসতে হাসতে ক্লান্ত হয়ে যাচ্ছে। চা বিক্রেতা মামা মৃদু স্বরে বললেন, আরে কোনো সমস্যা নাই, ওরা সবাই ভাই ভাই, এমনিতে মজা করছে, আপনারা যান। আস্তে আস্তে মানুষ চলে যাচ্ছে। যেতে যেতে বারবার তানবীরকে দেখছে। কয়েকজন এখনও ঠায় দাঁড়িয়ে আছে। তানবীর তাদের দেখে বিড়বিড় করে বলো, আমাকে দেখে এত ভয় পাচ্ছেন, ভাবছি ভাইয়াকে দেখলে তাদের কি হতো? রাছেল চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করলো, আবির কি আজ নিজের রূপ দেখিয়ে ফেলেছে? মিনহাজদের ঘটনা আমি কত কষ্ট আবিরকে আটকাইছিলাম, তারপরে পারলাম না, সে তো গিয়ে অ্যাক্সিডেন্ট করলো। রাকিব শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আবির কি এভাবে হুমকি দিচ্ছিল? তানবীর মেকি স্বরে বলল, দূর, এটা তো শুধু ট্রেইলার ছিল। রাকিব আর রাসেল বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমাকে এভাবে দেখার কি আছে? দেখছি তুই ঠিকঠাক আছিস কি না। আমার আবার কি হবে? না, কিছু না। তা এবার আর কতদিন? জানি না। রাকিব ঠাট্টার কণ্ঠে বলল, তোদের জন্য প্রতিনিয়ত আমার সংসারে ঝগড়া হয়। আবির ভুরু কুঁচকে বলল, আমার কি করলাম? তুই কি করিস নাই? মেঘকে তুই ইচ্ছে করে কষ্ট দিস। মেঘের ভালোবাসা বুঝতেছিস না। সেই দিন তো রিয়ার রাগে বলতাছে মেঘকে তার কোনো কাজিনের বউ করে নিয়ে যাবে। আবির অগ্নিদৃষ্টিতে তাকে গম্ভীর কণ্ঠে বলল, রাকিব, তোর বউকে সামলে রাখিস, উল্টাপাল্টা কথা বললে তোর বউকে মেরে তোকে বিপত্নিক করে ফেলবো। রাকিব মৃদুস্বরে বলল, এমন করিস না ভাই, আমার একটাই বউ। তানবীর সশব্দে হেসে বলল, তোদের তো একটা হলেই আছে, অন্তত বলতে তো পারো সে আমার। এদিকে আমার যে একটাও নেই। আবি গম্ভীর কণ্ঠে বলল, থাকবে কিভাবে? নির্বোধের মতো কোথাকার। কোন মেয়ের প্রস্তাবে রাজি হওয়ার সময় মনে ছিল না? খোঁজ খবর না নিয়ে ধুম করে প্রেমে পড়ে গেছিস। আসছে আমার প্রেমিক পুরুষ। তানবীর মন খারাপ করে বলল, তখন না হয় আমি নির্বোধ ছিলাম, এখন তো বোধ হয়েছে আমার। তা ঠিকঠাক কাউকে পছন্দ করেছিস, তাহলে তাকে কেন পাচ্ছিস না? আবির শক্ত কণ্ঠে বলল, নামাজ পড়িস কয় ওয়াক্ত? আল্লাহর কাছে কতবার তাকে চাস? মাঝে মাঝে চাই। তাহলে আর কি মাঝে মাঝে আসবে? তানবীর কপাল কুটিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ল। আবির ভারী কণ্ঠে বলল, দেখ তানবীর, তুই ফজর থেকে আমার সাথে নামাজে যাবি। কাল থেকে যদি এক ওয়াক্ত নামাজ মিস করিস, তাহলে তোর না হওয়া প্রেমিকার কাছে তোর নামে অপপ্রচার করব। তানি নিকেট কণ্ঠে বলল, কি? আবির খানিক হেসে বলল, তাছাড়া আমি আমার শ্বশুর আব্বাকে কথা দিচ্ছি, সেই কথা তো আমার রাখতে হবে। প্রয়োজনে তোকে কানে ধরিয়ে নিয়ে যেতেও আমার কোনো সমস্যা নেই। তানবীর
ঠাট্টার স্বরে বলল, বাহ, শ্বশুরকে পটানো ধান্দা নাকি? আবির নিঃশব্দে হাসল। রাকিব তানবীরের দিকে তাকিয়ে বলল, ওইখানে ঝামেলার সমাধান হয়েছে নাকি বেঁধে রেখে আসছিস? ভাইয়া গেলে বাধার প্রয়োজন পড়ে না, সব কিছু একদম সাবধান করে আসছি। রাসেল বলল, ঝামেলা কি বেশি হয়েছিল? তোমরা তো ভাইয়াকে চিনো, বনুর ব্যাপারে সামান্যতম বিষয় যে পরিমাণ ক্ষিপ্ত হয়, সেখানে বনুর বিয়ের বিষয় উঠে গেছে। কি হতে পারে ভাবো? সিচুয়েশন এত খারাপ হয়ে গেছে যে হয় এসপার না ওসপার হয়ে যেত। তখন ছেলের বাবা আসছে, ওই অবস্থা ছেলেকে বাঁচাতে ডিরেক্ট ভাইয়ার পায়ে ধরে ফেলেছিল। তারপর তাড়াতাড়ি সরিয়ে সব কিছু মোটামুটি নর্মাল করেছি। এমন সময় আব্বু কল দিয়েছে, তখন আর কি, ভাইয়া যা যা শিখিয়ে দিয়েছে উনি তাই বলছে এইসব। রাকিব তপ্ত স্বরে বলল, আমাকে একটা কল দিতে পারতি, আমি নিজেও জানতাম না ভাইয়া আমার ঠিকানা দিয়ে শুধু আসতে বলেছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, সেসব কথা বাদ দে, এখন বল কাজটা শেষ হয়েছে? রাকিব ধীর কণ্ঠে বলল, আমি যতটা সম্ভব চেষ্টা করেছি, তুই রাতের সময় করে একটু দেখে নিস প্লিজ। আচ্ছা। ওরা চারজন বেশ কিছুক্ষণ আড্ডা দিয়েছে, তবে আজ বেশিরভাগ আলোচনা হয়েছে রাকিবের বিবাহিত জীবন নিয়ে। ঘণ্টাখানিক পর আবিরা বাসার উদ্দেশ্যে চলে গেছে। আলী আহমেদ খান নিজের কাজ শেষ করে বাসায় ফিরে মোজাম্মেল খানের ডেকেছেন। মোজাম্মেল খান আসতেই জিজ্ঞেস করলো, ওনারা আসছিলেন? না ভাইজান। আসেনি কেন? সঠিক জানি না, তবে বলেছেন ছেলে অন্য মেয়েকে পছন্দ করে। তাহলে আর কি, আপাতত ছেলে দেখা বন্ধ করে কাজে মনোযোগ দিয়ে, সামনে ঈদ আসতে চলল। এবার ঈদে আমি কিছু করতে পারবো না, যা করা সব আবির আর তানবীর করবে। আলী আহমেদ খান চিন্তিত কণ্ঠে শুধালো, ওরা কি পারবে? পারবে না কেন? বড় হয়েছে, দায়িত্ব নিতে হবে না? আচ্ছা, বলে দেখিস, কিন্তু আপাতত ছেলে দেখা বন্ধ রাখ। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, রাখলাম বন্ধ, কিন্তু ভালো ছেলে পেলে অবশ্যই বাসায় নিয়ে আসব। আগে দেখ ভালো ছেলে পাস কিনা। মোজাম্মেল খান রাশভারী কণ্ঠে শুধালেন, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো ভাইজান? আলী আহমেদ খান মেকি স্বরে বললেন, ঠাট্টা করব না তো কি করব? এই বলিস ছেলে ভালো, পরিবার ভালো, অথচ ছেলে বাসা পর্যন্ত আসে না। আমি কিভাবে বুঝবো ভালো নাকি খারাপ? মোজাম্মেল খান প্রখর তপ্ত স্বরে বললেন, ঠিক আছে, এরপর আমি গিয়ে ছেলেকে বাসায় নিয়ে আসবো। আলী আহমেদ খান উদাসীন কণ্ঠে বললেন, আচ্ছা, আসলে আমাকে খবর দিস। এদিকে মেয়েকে একটু পর পর ব্যালকনিতে যাচ্ছে, আবিরের জন্য অপেক্ষা করছে। হঠাৎ বাইকের শব্দ শুনতে ব্যালকনিতে ছুটল। তানবীরের পিছনে আবির বসা, আবিরকে দেখি মেঘ মুখে হাসি ফুটল। আবির রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় ল্যাপটপ নিয়ে বসেছে। প্রায় 15-20 মিনিট পর মেঘ আসছে। ভিতরে না ঢুকে দরজা হেলান দিয়ে দাঁড়িয়ে আবিরকে দেখছে। আবির পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করছে। হঠাৎ নিজের ফোন নিতেই হাত বাড়াতে মেঘকে নজরে পড়ল। মেঘের চোখে মুখে প্রশান্তির হাসি। আবেশিত দৃষ্টিতে আবিরকে দেখছে। আবির মেঘকে আপাতমস্তক দেখে উষ্ণস্বরে বলল, কি ব্যাপার ম্যাম, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? রুমে আসার জন্য কি আপনাকে আলাদাভাবে আমন্ত্রণ জানাতে হবে? মেঘ মুচকি হাসল। উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, আজকে ছেলেটা কেমন ছিল? আবির নিঃশব্দে হেসে বলল, আপনি কেমন আশা করেছিলেন? রাজপুত্রের মতো। আবিরের আঁখি যুগল খানিক প্রশস্ত হলো। সহসা ঠোঁটের কোণে সহসা হাসি ফুটে উঠেছে। এরপর আবির স্বাভাবিক কণ্ঠে বলল, রুমে আসুন ম্যাম। না, আপনি কাজ করুন। আবির ল্যাপটপের দিকে এক পলক তাকিয়ে চাপা স্বরে বলল, রাত অনেক হয়েছে, ঘুমাতে যান। মেঘ শান্ত স্বরে বলল, ঘুম আসতেছে না। আবির আকস্মাৎ ভুরু কুঁচকে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, কেন? আবিরের অভিপ্রায় বুঝতে পেরে ঠোঁটে হাসি রেখে মেঘ অত্যন্ত গুরুতর কণ্ঠে জবাব দিল, হবু জামাইটাকে খুব মিস করছি। আবির সঙ্গে সঙ্গে ল্যাপটপ বিছানায় ফেলে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে উঠল, কি?
মেঘ সশব্দে হেসে এক দৌড়ে নিজের রুমে চলে গেল। আবির এগিয়ে গিয়ে রুমের দরজা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মেঘের করা ছোট ছোট দুষ্টুমিগুলো আবিরের বরাবরই খুব প্রিয়। আবির রুমে এসে আবারও কাজে মনোযোগ দিল। ঘণ্টাখানেক পর মেঘের নাম্বার থেকে একটা মেসেজ আসছে। মিজু, অনেকটা নিচে লেখা হবু জামাই। আবির মেসেজটা দেখে আবারও হাসল। ঘড়িতে তখন 12টার উপরে বাজে। আবির রিপ্লাই দিল, ঘুম না আসলে ছাদে চলুন, তানাদের সাথে আড্ডা দিয়ে আসি। 2 মিনিট বাদে মেঘ মেসেজ দিল, আমি ছাদেই আছি। আবির এক লাফে বিছানা থেকে নেমে দ্রুত দৌড়ে ছাদে গেল। তানাদের প্রতি মেঘের একাকার সমান ভয়, যার জন্য সন্ধ্যার পরে আবিরের রুমটাও পার হয় না। আবিরের উপর রাগ করে একদিন রাতে ছাদে এসে বৃষ্টিতে ভিজছিল, আর আজ দ্বিতীয় দিন। আবিরের ছাদে আসতেই মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি আপনাকে বিরক্ত করছি? মেঘের মাথা থেকে পড়ে যাওয়া ওড়নাটা আবির দুহাতে আবারও মাথায় তুলে দিল। লোকে বলে রাত বিরাতে ছাদে তারানা ঘোরাফেরা করে। তানাদের নজর যেন মেঘের উপর না পড়ে, সেই ভয়ে আবির মেঘের কপাল পর্যন্ত ওড়না টেনে দিয়েছে। চিরচেনা গায়ের গন্ধ নাসাগ্রন্থে প্রবেশ মাত্রই মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগে। মৃদু আলোতে মেঘের দিকে তাকিয়ে আবির মোলায়েম কণ্ঠে বলল, মাঝে মাঝে বিরক্ত কী জিনিস বুঝতে পারি না। মেঘ নিজেকে সামলে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করল, ওই ছেলেটার সাথে দেখা করছিলেন আপনি? আবির কপট রাগ দেখিয়ে বলল, ওই ছেলেটার ব্যাপারে কথা যেন আমার কাছে কোনো সময় নেই, চলে যাচ্ছি আমি। আবির ঘুরতেই মেঘ আবিরের হাত চেপে ধরল। আবির আর চোখে তাকিয়ে মেঘের সঙ্গে হাত ছেড়ে ধীর কণ্ঠে বলল, আপনি বলেছেন তানারাদের সাথে গল্প করবেন। আবির মনে মনে আওড়ালো, আমার যে আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছিল, তারানা তো বাহানা মাত্র। মেঘ আর আবির মুখোমুখি দুটো সিঙ্গেল সোফায় বসা, কারো মুখে কোনো কথা নেই। মেঘ নীরবে বসে নিজের হৃদয়ে প্রবল ধুকপুকানি সহ্য করছে। ক্ষণে ক্ষণে আবিরের দিকে তাকাচ্ছে, তবে আবিরের নিঘুর দৃষ্টি দেখে স্থির থাকতে পারছে না। কথা বলতে গিয়ে বারবার কথা গিলছে। ধীরে ধীরে শরীর ঘামতে শুরু করেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি সামলে মেঘ আচমকা ডাকল, আবির ভাই। সুপরিচিত কণ্ঠস্বর, চিরচেনা জবাব, আবিরের মোলায়েম জড়তা। মেঘ বিমোহিত নয়নে আবিরকে দেখে ঢোক গিলে উষ্ণ স্বরে জানতে চাইল, আব্বু এমন করছে কেন? মেঘের আকুল কণ্ঠে বলা কথাটা আবিরে নড়ে চড়ে বসল। ধীর কণ্ঠে বলো, জানি না আপনি এভাবে আর কতদিন আমাকে বাঁচাবেন। জানি না। মেঘ একটু রাগী স্বরে বলল, আপনি কি কিছুই জানেন না? আবির মেঘের দিকে তাকিয়ে মলিন হেসে বলল, তোর কাছে একটা জিনিস চাইব, দিবি? অমনি মেঘের হৃদয়স্পন্দ বাড়তে শুরু করেছে। আবিরের আকুল আবেদন মেঘের ভিতরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। মেঘের তপ্ত স্বরে বলল, কি চান? সহস। আবিরের কথা শুনে মেঘ আনমনে হেসে ফেলল। লজ্জার চিবুকখানি নামিয়ে বলল, আপনি আমার কাছে সাহস চাচ্ছেন? আবির ঢোক গিলে আস্তে স্বরে বলল, হ্যাঁ চাইছি। কেন? নিজের করা ভুলগুলো তো প্রতিনিয়ত তাড়া করে আমায়। জানি না কখন কি হবে, যদি পারিস একটু সাহায্য করিস। কিসের ভুল? কি করছেন আপনি? কিসের সাহায্য চাইছেন? আবিরের শানিত চাউনি মেঘের হৃদয়ে তোলপাড় আর বাড়িয়ে দিচ্ছে। আবিরের কথা মানে বুঝতে পারছে না। বুকটা ধরাস ধরাস কাঁপছে। মেঘ প্রখর নেত্রে দীর্ঘ সময় আবিরকে নিরীক্ষণ করল। একবারের জন্য পল্লব ফেলল না। আবির দুহাতে নিজের মুখ ঢেকে বসে আছে, ভিতরে ভিতরে কাঁদছে। এটা বুঝতে পেরেই মেঘ ত্বরিত বেগে আবিরের কাছে এগিয়ে গেল। আবিরের মাথায় হাত রেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আবির ভাই, কি হয়েছে আপনার? মেঘের স্পর্শ পেয়ে আবিরের ভিতরে কান্না কিছুটা প্রকাশিত হলো। আবিরের কান্না দেখে মেঘের রাকিবের গায়ে হলুদের রাতের কথা মনে পড়ে গেছে। মেঘ আর্তনা করে উঠল, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে বলুন না আমায়, প্লিজ প্লিজ বলুন।
আবির হঠাৎই মেঘের হাতটা শক্ত করে ধরল। আকস্মিক ঘটনায় মেঘের শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। ক্রন্দনরত অবস্থায় আবির কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই অ্যাম সরি মেঘ, আই অ্যাম রিয়েলি সরি। আবিরের ক্রন্দনৃত কণ্ঠে বলা কথাটি মেঘের কর্ণগৃহে প্রবেশ মাত্রই মেঘ কিংকর্তব্যবিমুখ হয়ে গেছে। মেঘের বুকে ধড়ফড় করছে, গাত্রজুড়ে রক্ত সঞ্চালন তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। বুকের বাম প্রকোষ্ঠে আবদ্ধ হৃৎপিণ্ডে বেধড় নাভিশ্বাস অনুভূতি হচ্ছে। আবির ভাইয়ের সংগুপ্ত প্রণয়ে অনলে বারংবার আহত হওয়া মেয়েটার হৃদয়ে আজ আবিরের আত্মনাতে সম্পূর্ণ তছনছ হয়ে গেছে। ভীতিকর অযাচিত পরিস্থিতি সামলানোর অনুমাত্র সামর্থ্য মেঘের নেই। মেঘ ক্ষুদ্র আলোতে আশ্চর্য নয়নে চেয়ে আছে আবিরের পরিশ্রান্ত ধৃষ্টতা। আবিরের হাতে থাকা মেঘের হাতটা থরথর করে কাঁপছে। ক্ষণিকের ব্যবধানে মেঘের অক্ষিপটে ভিজে এসেছে। আবির ভাই সরি বলেছে, কিন্তু কেন? চোখের সামনে ঘটা সব কিছু অবিশ্বাস্য মনে হচ্ছে। কাঙ্ক্ষিত ব্যক্তির মুখে অনাকাঙ্ক্ষিত শব্দ অবসহন করতে মেঘের নিজের সাথে নিজেকেই প্রভূত বিগ্রহ করতে হয়েছে। মনের অস্থিনের টালমাটাল হাল সামলে মেঘ ভয়ক্ত গলায় জানতে চাইল, আপনার কি হয়েছে? কান্নার্তপে আবিরের কপালের পাশের শিরা উপশিরাগুলো ধপধপ করছে। রক্তবর্ণে আখি যুগল আরও বেশি রক্তবা হয়ে গেছে। আবিরের লাগামহীন ক্রন্দনের সমাপ্তি রেশ মাত্র নেই। মেঘের চোখ ছলছল করছে, দুপা বরফের ন্যায় ঠান্ডা হয়ে যাচ্ছে। বুকের ভিতর ঘনীভূত নবসচার সরে দীর্ঘশ্বাস ছেড়ে মেঘ ভেজা কণ্ঠে আবারও প্রশ্ন করল, আবির ভাই আপনি কাঁদছেন কেন? আবির ঢোক গিলে মুখ তুলে মেঘের অভিমুখে চাইল। আবিরের চোখ মুখের ধরন অত্যন্ত গুরুগম্ভীর, চেহারায় বিন্দুমাত্র লাবণ্য নেই। মেঘের তুষারের মতো ঠান্ডা দুহাত আবির অতর্কিতে নিজের গালে রাখল। সহসা আবিরের চওড়া দুহাত দিয়ে মেঘের ছোট ছোট হাতগুলো সম্পূর্ণ ঢেকে ফেলেছে। আবিরের গালে খোঁচা খোঁচা দাড়ি, সেই সাথে গাল বিয়ে গড়িয়ে পড়া নোনা জলে স্পর্শ মেঘের সর্বাঙ্গ শীতল হয়ে যাচ্ছে। পুনরায় পূর্ণতা পাওয়ার সান্নিধ্য অপেক্ষায় যে ধ্বংস খেলা নেমেছিল, সেই ধ্বংসলীলা প্রতিনিয়ত বধ করছে মেঘের নিশ্লুক হৃদয়কে। মনের গহীনে এক বছর আত্মগোপনে মন্থগতিতে বেরিয়ে ওঠে অভিমানের ভাবগুলো আজ আবিরের নিগুড় সস্পর্শ অনুযোগে রূপ নিতেই উঠে পড়ে লেগেছে। নিদার ভীতিপ্রদ পরিস্থিতিতে মেঘ হতবিহম্ব হয়ে আছে। লুকোচুরি প্রেমগুলো মনের অন্তরালে নিথর হয়ে গেছে। আবিরের নীরের দৃষ্টিতে উদ্বেগ স্পষ্ট। আবির আস্তে করে গলা খাকিয়ে দিয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, অপ্রসন্নতা ঘেরা জনপথে আমি না চাইতেও বিশল্য করণীয় কবলে পড়ে গেছি। পুঁথিগত শব্দ তোকে বুঝাতে আজ আমি অক্ষম। প্রয়োজনের সমস্ত বিপর্যয় নীরবতা সয়ে যাব, তবু ব্যর্থতা সইতে পারব না। মেঘ শান্ত স্বরে নির্দ্বিধায় বলল, আপনাকে ব্যর্থতা সইতে হবে না। আমি সবসময় দোয়া করি যেন আপনি সব কিছুতে সফল হতে পারেন। আমার বিশ্বাস আপনি সফল হবেন ইনশাআল্লাহ। এবার অন্তত থামুন প্লিজ। আবির ভেজা চোখে মুচকি হেসে বলল, তবে যে কাউকে অনেক বেশি সহিংসু হতে হবে। মেঘ উদ্বেলিতহীন কণ্ঠে জানালো, কারো সহিংসতা যদি আপনার সাফল্য অর্জিত হয়, তবে সে অমেয় সহিংসু হবে। আবির মেঘের হাতের ওপর থেকে নিজের হাত সরিয়ে মলিন হেসে ঠান্ডা কণ্ঠে বলল, অনেক রাত হয়েছে, ঘুমাতে যান এখন। মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো, আর আপনি? একটু পরে যাব। মেঘ নিজের ওড়না একপাশে টেনে আলতোভাবে আবিরের চোখ মুখ মুছে দিচ্ছে। আবির চোখ বন্ধ করে মেঘের স্নিগ্ধতা অনুভব করছে। এতক্ষণে কান্নার কারণ বুঝতে না পারলেও এখন মেঘের গায়ের গন্ধ আবিরে মত্ত হয়ে যাচ্ছে। মায়াবতীকে ছুতে যাওয়ার উন্মাদনা আঁকড়ে ধরছে আবিরকে। হৃদয়ের ক্ষত প্রতিহত করার ক্ষমতা আবিরের থাকলেও মেঘের প্রতি আঘাত অনুরক্তি লুকিয়ে রাখার সামর্থ্য আবিরের নেই। মেঘের
অনাবশ্যক যত্নে আবিরের বুকের অদ্ভুত শিহরণ জাগছে। আবিরের মনে মেঘকে নিয়ে সর্বদা সংশয় কাজ করে। মেঘ যেই দিন আবিরের চোখে চোখ রেখে আবিরের অনুভূতি জানতে চাইবে, সেদিন আবিরের সব কিছু ছারখার হয়ে যাবে। কারণ ওই চোখে চোখ রেখে আবির কখনো মিথ্যা বলতে পারবে না। অন্যদিকে নিজেকে নিজেই কথা দিয়েছে, মেঘকে প্রতিশ্রুতি দিবে না। বউ করে নিজে অটল ভালোবাসা সমক্ষ প্রমাণ দিবে। মেঘের কান্না চিরতরে মুছে দেওয়ার প্রতিজ্ঞা করেছে। যেসব কিছু ভেবেই বারংবার আহত হয় আবির, মেঘকে সম্পূর্ণ নিজের করে নিতে পারছে না। পরিবার নাম বেড়াজালে বাধা পড়ে আছে। এদিকে মেঘের কান্না কমার বিপরীতে দিনকে দিন বেড়েই চলেছে। আবির প্রতিনিয়ত নিজেকে দায়ী করছে আর অন্তরে উপাত্তে নিজেই ঝলসে যাচ্ছে। মেঘ আবিরের চোখ মুখ মুছে শীতল কণ্ঠে বলল, আমাকে রুম পর্যন্ত দিয়ে আসুন। আবির ভুরু কুঁচকে ক্ষীণ স্বরে বলল, আসছিলেন কিভাবে? মেঘ চট করে বলে ফেলল, যেভাবে আসি না কেন তাতে আপনার কি? এখন আমাকে দিয়ে আসবেন, চলুন। আবির আর চোখে মেঘের পানে তাকালো। ক্ষুদ্র আলোতে মেয়েটা ক্রোধিত মুখশ্রী জলজল করছে। আবির মৃদু হাসল। আবিরের হাসি দেখে মেঘ হতাশ হয়ে ভারী নিঃশ্বাস ছেড়ে আকুল কণ্ঠে বিড়বিড় করে বলল, ওই যে দেখুন, দরজায় দাঁড়িয়ে তারানা আমাকে দেখে কেমন করে হাসছে। মেঘের আজগুবি কথা শুনে আবির না হেসে থাকতে পারল না। আকস্মাৎ জোরে শব্দ করে হাসতে শুরু করলো। আবিরের মুখে হাসি ফুটতেই পেয়েছে বলেই মেঘ আহ্লাদের গলে যাচ্ছে। আবিরের হাস্য উজ্জ্বল চেহারা অপলক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে আওড়ালো, আপনি যতবার নিরাশ হবেন আমি ঠিক ততবার আপনার মনের আশা আলো জ্বালাবো। আমি তো আপনার পাশে হিতৈষী ছায়া হয়ে থাকব। আবেগে আতফুল্ল মেঘের রঙিন ধৃষ্টতা অন্ধকার মুহূর্তেই সরে গেছে। রং বেরঙের স্বপ্ন জেগে উঠে মনের রাঙিনায়। আবিরের নজর মেঘের দিকে পড়তেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভুরু নাচালো। মেঘ লজ্জায় চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, আপনার হৃদয় অনুভূতি সমাপ্তির পূর্বে নবরূপে সৃজন করব তৃপ্তির নিকেতন। আবির বসা থেকে দাঁড়িয়ে মোলায়েম কণ্ঠে বলল, ম্যাম চলুন। আবির হাসছে। মেঘও আবিরের পিছু পিছু হাসছে। কিছুটা আলোকিত ছাদ পেরিয়ে দরজার কাছে আসতে মেঘ চোখে অন্ধকার দেখছে। হঠাৎ মনে পড়ে গেল, সত্যি সত্যি যদি তারানা এখানে থাকে। মেঘ ভয়ে আবিরের শার্ট খামছে ধরেছে। মেঘের অধীরতা বুঝতে পেরে আবির একটু থেমে মেঘের পিঠ পেরিয়ে অন্য পাশের কাঁধে আলতোভাবে হাত রেখেছে। আকস্মাৎ মেঘের চিৎকার দিয়ে উঠেছে, আবির তড়িত বেগে মেঘের মুখে চেপে শক্ত কণ্ঠে বলল, আরে পাগল, আমি ধরেছি, তারানা ধরেনি। মেঘ আতঙ্কিত কণ্ঠে বলে উঠল, আপনি এভাবে ধরেছেন কেন? আমি ভয় পেয়ে গেছি বলে ধরবেন না। আবির নাক মুখ কুঁচকে চিবিয়ে চিবিয়ে বলল, আপনাকে ছুতে গেলে অনুমতি নিতে হবে। মেঘ মনমরা হয়ে বলল, অন্ধকারে ভয় লাগে। আবির কিছুটা সরে গিয়ে শক্ত কণ্ঠে বলল, তোর কাছে ফোন আছে না? ফ্ল্যাশ জ্বালা। নো নিড। কেন? মেঘ দুহাতে আবিরের বাহু চেপে ধরে বলল, আপনি আছেন। আবির নিঃশব্দে হেসে সিঁড়ি দিয়ে নামছে। মেঘের রুমের সামনে আসতে মেঘ শান্ত স্বরে বলল, আপনি কিন্তু এখন আর ছাদে যাবেন না। কেন? আপনি রুমে না থাকলে আমার ভয় লাগে। আবির কপাল গুটিয়ে বলল, আমার রুমে আমি থাকার সাথে আপনার ভয় পাওয়া না পাওয়া কী সম্পর্ক? মেঘ চাপাই দেওয়ার স্বরে বিড়বিড় করে বলল, মনকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশের রুমে মানুষ থাকা আবশ্যক। আপনার রুম ফাঁকা থাকলে আপনার আমাকে ভয় দেখানোর সুযোগ পেয়ে যাবেন। আবির নিঃশব্দে হেসে বলল, এত বছর যে আমার রুমে ফাঁকা ছিল, তখন মনকে কিভাবে সান্ত্বনা দিতে? মেঘ একরাশ বিরক্ত নিয়ে বলে উঠল, আপনি এত কথা বলেন কেন? ছাদে যেতে বারণ করেছি মানে যাবেন না। কথাটা বলে মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল। আবির ভুরু কুঁচকে দু আঙ্গুল মেঘের নাকে আলতোভাবে চেপে মোলায়েম কণ্ঠে বলল, সরাসরি নিষেধাজ্ঞা দিলেই তো হয়, মিথ্যে অজুহাত দেখানোর কি প্রয়োজন? মেঘ সঙ্গে সঙ্গে
নিচু ফেলেছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ঘুমান আপনি, আমিও ঘুমাতে যাচ্ছি। মেঘ ঘাড় কাত করে সম্মতি দিল। সময় চলেছে নিজস্ব গতিতে। আরও একটা ঈদ কেটে গেছে। মোজাম্মেল খান কথা মতো এবার সব দায়িত্ব আবির আর তানবীর একাই সামলিয়েছে। গত ঈদের মেঘ শুধু আবির তানবীরের পাঞ্জাবি দিল, এ ঈদের সবার জন্য পাঞ্জাবি ডিজাইন করেছে। আর পাঞ্জাবিগুলো মোজাম্মেল খান নিজে গিয়ে পছন্দ করে নিয়ে আসছিলেন। মেঘের পরীক্ষার জন্য আপাতত বিয়ের ব্যাপারে মোজাম্মেল খান কোনো কথাবার্তা বলছে না, তাই আবির আর তানবীর দুজনেই বেশ চিন্তিত। বাসার সবাই নিজেদের মতো বেশ শান্তিতে আছে। ইকবাল খান মাঝে মাঝে আবিরের রুমে গিয়ে আবিরকে নানাভাবে বুঝিয়ে আসেন। আবিরের সাথে মেঘের সম্পর্ক আগে থেকে বেশ ভালো হয়েছে। দুজনের মধ্যে ছোটোখাটো খুনসুটি সর্বক্ষণ লেগেই থাকে। একে অপরের ভালোবাসা, দুজন দুজনকে ভালোবাসা উপলব্ধি করতে পারে, তবু মুখ ফুটে কেউ কাউকে ভালোবাসি বলতে পারে না। আবির যেমন নিজের গণ্ডি বাঁধা, তেমনি মেঘও নিজের গণ্ডিতে বন্দি হয়ে আছে। মিনহাজের ঘটনার পরবার মনে মনে প্রতিজ্ঞা করেছে, যতদিন পর্যন্ত আবিরের প্রণয়ের প্রমাণ না পাবে ততদিন পর্যন্ত মেঘ আবিরকে কিচ্ছু বলবে না। ধীরে ধীরে মিনহাজদের সাথে মেঘের সম্পর্ক কিছুটা উন্নত হয়েছে। তানভীর নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে, তবে সময় পেলে আবিরের গাড়িতে নিয়ে ভাই বোনদের সঙ্গে নিয়ে ঘুরতে বেড়ায়। ফুপিদের বাসার সাথে যোগাযোগ ভালো হয়েছে। 15 দিন কিংবা মাসে একবার হলেও যাতায়াত করে। যত সম্পর্ক ভালো থাকুক, মিম আর আরিফের সম্পর্ক এখনও টম অ্যান্ড জেরির মতো। মেঘ একটুর জন্য চোখের আড়াল হলেই মিম কোনো অঘটন ঘটিয়ে ফেলে। আরিফ প্রথম প্রথম আম্মুর কথা ভেবে মিমের দুষ্টুমি সহ্য করলেও এখন আর করে না। সুযোগে দুটো পিছন লাগে। আজ সকাল থেকে শিমুল আর সোহাগ আবিরকে কল দিচ্ছে। অনেক দিন যাবৎ বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, তাই তানবীর বিকেলে দিকে বন্ধুদের সাথে দেখা করতে বেরিয়েছেন। শিমুল আর সোহাগ দুজনই আগে থেকে উপস্থিত। একসঙ্গে ঘোরাঘুরি করে আড্ডা দিচ্ছিল আর চা খাচ্ছিল। তানবীর চায়ে চুমুক দিয়ে রাস্তার দিকে তাকিয়ে সহসা ভুরু কুঁচকাল। বন্যা কিছু জিনিসপত্র নিয়ে একা একা হনহন করে যাচ্ছে। তানবীর চায়ের কাপ রেখে তড়িঘড়ি করে উঠে পড়ল, তোরা বস, আমি আসতেছি। সোহাগ ধীর কণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছিস? তানবীর মেকি স্বরে জবাব দিল, প্রেম করতে। তানবীর যেতে যেতে বন্যা অনেকটা সামনে চলে গেছে। তানবীর পিছন থেকে ডাকলো, বন্যা। আচমকা পুরুষালিত কণ্ঠে নিজের নাম শুনে বন্যা ফিরে তাকালো। তানবীরকে দেখে কিছুটা স্বস্তি পেল। স্বাভাবিক কণ্ঠে বলে দুজনে সালাম দিল। পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ ভালো। কোথায় গিয়েছিলেন? একটা ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম, আর কিছু কেনাকাটা করেছি। তানবীর হাত বাড়িয়ে বলল, ব্যাগটা আমাকে দাও, আমি এগিয়ে দিয়ে আসি। বন্যা তরিত বেগে বলল, না, আমি নিতে পারবো, বিশ্বাস রাখতে পারো, তোমার ব্যাগ নিয়ে পালাবো না আমি। বন্যা ভুরুকুচকে গম্ভীর কণ্ঠে বলল, আমি কি একবারও বলেছি আপনি পালাবেন? তাহলে ব্যাগটা দাও। বন্যা নিতে গিয়ে বন্যার হাতে তানবীরের হাত লাগাতে বন্যা তৎক্ষণাৎ ব্যাগ ছেড়ে দেয়, সরিয়ে ফেলে। তানবীরের তপ্ত স্পর্শ অনুভব করতে বন্যার বুকের ভিতর কেঁপে ওঠে। তানবীর ব্যাগ ধরে বিস্ময় সমেত তাকিয়ে প্রশ্ন করল, কোনো সমস্যা? না। তানবীরকে বোঝাবে বন্যার কাছে তানবীর মানুষটাই সমস্যা। বন্যা যতটা সম্ভব তানবীর থেকে নিজেকে গুটিয়ে রাখে, তবুও ততটা পারে না। কোনো না কোনোভাবে মানুষটার সাথে দেখা হয়ে যায়। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, আপনি এখানে আসলেন? বন্ধুরা দেখা করার জন্য বার্না কল দিছিল, তাই আসছি। এখানে চলে আসলেন যে? বন্ধুরা খুঁজবে না? আমাকে ব্যাগটা দিয়ে বন্ধুদের কাছে যান, আমি নিতে পারবো। এত কথা বলো কেন তুমি? আমি সাথে যাচ্ছি, এটা ভালো লাগছে না? তানবীর ধমকে বন্যা কিছুটা কেঁপে উঠল। তানবীর সহসা কৌতূহল স্বরে বলল, আরে মজা করছিলাম, চলো তোমাকে 1 কাপ চা খাইয়ে রিকশায় উঠিয়ে দিচ্ছি। বন্যা নাক কুচিয়ে বলল, চা খাবো না ধন্যবাদ। তানবীর শব্দ করে হেসে বলল, আমি তো জানতাম তোমার চা খুব পছন্দ, এখন আমি বলছি বলে খাবে না? বন্যা কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, আপনাকে কে বলছে? মেঘ। সেটা তুমি জেনে কি করবা? খাবে কি না বলো। বন্যা আস্তে করে বলল, ঠিক আছে। অনেকটা সামনে এগিয়ে রাস্তার পাশে একটা চায়ের দোকানে
দুজনে চা খেতে দাঁড়িয়েছে। আশেপাশে তেমন মানুষজন নেই। চায়ের দোকানে 4-5 জন লোক চা খাচ্ছে, যার মধ্যে 2জন সিগারেট টানছে। বন্যা গোল গোল চোখে সেই লোককে দিকে তাকিয়ে আছে। তাদের হাবভাব দেখে বন্যা ভুরু যুগল আরও কুঁচকে আসছে। তানবির দৃশ্য দেখে বলো, তুমি বরং এ পাশে দাঁড়াও, তাহলে ধোঁয়া আসবে না। বন্যা অতর্কিতে তানবীরের পানে তাকালো। কিছু একটা জিজ্ঞেস করতে গিয়েও থেমে গেল। তানবীর তপ্ত স্বরে বলো, কিছু বলবেন? বন্যা এপাশ ওপাশ মাথা নেড়ে না করলো। তানবীর পুনরায় প্রশ্ন করলো, তুমি কি কোনো কারণে আপসেট? বন্যা চোখ তুলে তাকালো, তবে কিছু বলো না। বন্যা রাস্তার দিকে মুখ করে দাঁড়ানো, আর তানবীর রাস্তার পাশে দাঁড়ানো। এদিকে সচরাচর গাড়ি চলাচল করে না। হঠাৎ 2-1টা গাড়ি আসে। বন্যার সঙ্গে সরাসরি চোখাচোখি হতেই তানবীর বন্যার মাদকের ন্যায় চোখের গহীনে ঢুকে গেছে। আশেপাশে ভুলে নির্কেট দৃষ্টিতে বন্যাকে দেখছে। আচমকা বন্যা এগিয়ে এসে তানবীরের পেটে বরাবর শার্ট আঁকড়ে ধরে শক্ত করে টান দিতেই তানবীর বেসামাল হয়ে বন্যার সঙ্গে ধাক্কা খেলো। তানবীরের ঘোর কাটতেই খেয়াল করলো একটা পিকআপ নিয়ন্ত্রণহীনভাবে তানবীরের পাশে কেটে স্পিডে চলে গেছে। তানবীর সঙ্গে সঙ্গে আশেপাশে দেখল। এদিকে বন্যা দুহাত এখনও তানবীরের পেটে। কয়েক মুহূর্তে তানবীর স্বাভাবিক হলো। বন্যা স্পর্শ অনুভব করা মাত্রই তানবীরের সারা শরীরে ঝাঁকুনি দিয়ে উঠেছে। নিজেকে সামলে তানবীরের সঙ্গে সঙ্গে সরে দাঁড়িয়েছে। বন্যার আগে ফুঁসতে ফুঁসতে বলো, আপনাকে এতবার ডাকলাম, কথা কানে যায়নি? তানবীর বন্যার ক্রোধিত চোখে মুখ দেখে মৃদু হাসল। তানবীর মস্তিষ্ক এখনও বন্যার স্পর্শ অনুভবে মেতে আছে। কি হয়েছে বা কি হতে যাচ্ছে এসব তানবীরের বিশেষ মনোযোগ নেই। তানবীর ঠোঁটে হাসি দেখে বন্যার মেজাজ আরও বেশি খারাপ হলো। তাকে কটমটো করে বলল, আপনি হাসছেন? এখন যদি গাড়িটা আপনার উপর দিয়ে যেত তখন কি হতো? তানবীর মৃদু স্বরে বলল, জানি না। বন্যা ফের বলে উঠল, রাস্তাঘাটে এভাবে চলাচল করেন? তানবীর কপাল গুটিয়ে প্রশ্ন করল, কিভাবে চলাচল করি? অসাবধানতায়। ও। বন্যা ফোর্স করে উঠল, ও কি? আপনার কিছু একটা হয়ে গেলে বাসার অবস্থা কী হতো একবার ভেবেছেন? তানবীর কপাল কুঁচকে বলল, কী হতো? তানবীরের দুষ্টুমি বুঝতে পেরে বন্যার রাগ আরও বেশি ফুসছে। রাগের কারণ বন্যা ঠোঁট দুটো স্বাভাবিক তুলনায় বেশি সরু হয়ে গেছে। গোলাপি লিপস্টিকের সরু উষ্ঠদায় তানবীরের নজর স্থির হয়ে আছে। বন্যার আগে একের পর এক কথা বলছে। তানবীর অবাক লোচনে শুধু ঠোঁটের চেয়ে আছে। বন্যা আকস্মাৎ বলে উঠল, আমি এখনই মেঘকে কল দিয়ে সব বলবো। মেঘের নাম শুনে তানবীরের এবার টনক নড়ে উঠল। তৎক্ষণাৎ বলো, প্লিজ বুনুকে কিছু বলো না। বন্যা ভারী কণ্ঠে বলো, আপনি কতটা কেয়ারলেস এটা তো ওরা জানা দরকার। আমি এখনই কল দিচ্ছি। বন্যা মেয়েকে কল দেওয়ার জন্য নাম্বার বের করতে লাগলো। তানবীর বন্যার হাত থেকে ফোনটা নিয়ে নিজের পকেটে রেখে গম্ভীর কণ্ঠে বলল, আর যাই করো সমস্যা নেই, কিন্তু বুনুকে আজকে ঘটনা বলো না প্লিজ। কেন? তানবীর মনে মনে বিড়বিড় করলো, ভাইয়া যদি জানতে পারে আমার জন্য বুনু কান্না করছে, তাহলে সবার আগ আমার একার উপর ঝাড়বে। ও মা, আমি নেই। তানবীর ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, বুনুকে বলে বাসার সবাই জেনে যাবে। বুনু কান্নাকাটি করে নাজেহাল অবস্থা করে ফেলবে। বাসার মানুষের বকা খেতে হবে। বন্যা চাপা স্বরে বলো, মেঘকে খুব ভালোবাসেন তাই না? তানবীর কপাল কুঁচকে মৃদু হেসে জবাব দিল, হ্যাঁ, খুব ভালোবাসি। তানবীর মনে মনে আওড়ালো, বুনু বেস্ট ফ্রেন্ডকেও খুব ভালোবাসি। বন্যা ধীর কণ্ঠে বলো, মেঘ আপনাকে অনেক ভালোবাসে। এজন্য আর বাসা সবার জন্য হলে একটু সাবধানে চলাফেরা করবেন। আপনার একটু উদাসীনতা পুরো পরিবারকে কাঁদিয়ে দেবে, তাই প্লিজ সাবধানে চলাফেরা করবেন। তানবীর নিঃশব্দ দৃষ্টিতে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলো, ইনশাল্লাহ চেষ্টা করব। চায়ের দোকানে মামা কোথায় চলে গিয়েছিলেন? এতক্ষণে কোথায় থেকে এসে জিজ্ঞেস করলেন, মামা আপনাদের কি চা দিব? তানবীর উচ্চস্বরে বলেন, একটা আদা চা আর একটা লেবুর চা। লেবুর চাতে চিনি একটু বেশি দিবেন। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলেন, আপনি কিভাবে জানেন আমি লেবুর চা খাই আর চিনি বেশি খাই? তানবীর আর চোখে আকাশে পানে তাকিয়ে আকস্মাৎ বলে উঠলেন, ঠিকই তো, আমি কিভাবে জানি? বন্যা গম্ভীর কণ্ঠে বলল, প্রশ্নটা আমি আপনাকে করেছি। তানবীর মেকিস্বরে বলল, উত্তর ভাবতে সময় দিতে তো নাকি?
বনা তানবীরের হাবভাব দেখে প্রখর তপ্ত স্বরে বললেন, থাক আর উত্তর দিতে হবে না, বাঁচা গেল।